হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এমসিইউ সিরিজের এপিসোড 2 তে আপনাদের স্বাগত। আজকে আমরা মার্বেল সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকার প্রথম সিনেমা ক্যাপ্টেন আমেরিকা দি ফার্স্ট অ্যাভেঞ্জার সিনেমাটি সম্পর্কে জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমার শুরুতে আমরা একটা বরফ অঞ্চল দেখতে পাই, যেখানে আমেরিকান একটা সার্ভে টিম ক্র্যাশ করা একটা বিমানের খোঁজ পায়। আর ওই বিমানের ভেতরে গেলে তারা আমেরিকার পতাকাওয়ালা একটা শিল্ড দেখতে পায়। আর এটা দেখে তারা বুঝে যায় যে এটা সুপার সোলজার ক্যাপ্টেন আমেরিকার শিল্ড। আর এরপর আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয় এবং সালটা ছিল হচ্ছে 1942। আর এখানে আমরা নরওয়ের টন্সবার্গ শহরের একটা চার্চ দেখি, যেখানে কিছু জার্মান সৈন্যরা একটা মূল্যবান দৈব শক্তির পাথরে খুঁজতে এসেছে। আর ওই পাথরটা, যেটার নাম হচ্ছে টেজেরেক, ওটা কেউ এই চার্চে লুকিয়ে রেখেছে। আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। তো ওই সময় আমেরিকা আর জার্মানের মধ্যে দ্বন্দ্ব চলছিল, আর জার্মান সেনারা ওই টেজারেক্টের শক্তি দিয়ে পাওয়ারফুল হাতিয়ার বানাতে চাচ্ছিল, যাতে আমেরিকাকে খুব সহজে হারানো যায়। আর এই সেনাদের লিডার হচ্ছে জোনাথন স্মিথ। তো এই স্মিথ চার্চের লোকেদের মেরে ওই টেজারেক্টটি নিয়ে নেয়। আর এখানে বলি, টেজারেক্ট হচ্ছে হ্যামারওয়ালা যে সুপার হিরো থর, ওর বাবার দেবতা ওডিন বানিয়েছিল, এবং ওডিন এটা মানব জাতির উন্নতির জন্য মানুষদের দিয়ে দিয়েছিল। আর এভাবে মূলত টেজারেক্ট পৃথিবীতে এসেছে, এবং এটা খুবই পাওয়ারফুল। আর এগুলো কিন্তু সিনেমাতে নেই, আমি বাইরে থেকে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, স্মিথ টেজারেক্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা নিউ ইয়র্কের একটা আর্মি ক্যাম্প দেখি, যেখানে নতুন তরুণদের ভর্তি নেওয়া হচ্ছে আর্মিতে। তো এখানে আমরা আমাদের হিরো স্টিভ রজারকে দেখি। সেও সেনাবাহিনীতে ভর্তি হতে এসেছে, কিন্তু ওর ফিজিক্যাল হেলথ এবং বডি ফিটনেসের জন্য ও মেডিকেল চেক আপ থেকে বাদ পড়ে যায়। মানে ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে ও দিনরাত গিটার বাজায়। এই বডি নিয়ে যুদ্ধ করতে গেলে উল্টো আরো ওকে সিকিউরিটি দিতে হবে। যাই হোক, স্টিভ যখন এরপর সিনেমা দেখতে যায়, তখন ওখানে ওর একজনের সাথে ঝামেলা হয়, আর সে স্টিভকে প্রচুর মারে। কিন্তু এরপর তার বন্ধু বাকি এসে তাকে বাঁচায়। আর বাকি অলরেডি ইউএস আর্মিতে একজন সার্জন ছিল। তো স্টিভ সেনায় ভর্তি হওয়ার জন্য একবার আলাদা আলাদা অ্যাড্রেস থেকে অ্যাপ্লাই করতো, যেটা ইল্লিগাল ছিল। আর বাকি এর জন্য তাকে ওয়ার্নিং দেয় যে তুমি বিপদে পড়তে পারো। কিন্তু স্টিভ ছিল চরম লেভেলের দেশভক্ত, ওর এতে কিছুই আসে যায় না। ও জাস্ট কোনো মতে আর্মিতে জয়েন করতে চায়। তো এরপর বাকি আর স্টিভ মিলে সন্ধ্যায় হাওয়ার্ড স্টার্ক নামের এক বিজ্ঞানীর নতুন টেকনোলজি প্রদর্শনীর একটা অনুষ্ঠানে যায়। কিন্তু সেখানে গিয়েও তার মাথায় শুধু আর্মিতে ভর্তি হবার কথা ঘুরতে থাকে। আর সেখানে সে জানতে পারে পাশে একটা ক্যাম্প রয়েছে, সেখানেও ভর্তি নেওয়া হচ্ছে। তো স্টিভ সোজা সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে ফর্ম জমা দেয়। কিন্তু তখন সেখানে আব্রাহাম নামে একজন বিজ্ঞানী আসে, যে স্টিভকে আগে থেকে জানতো এবং অনেকদিন ধরে সে তাকে ফলো করছে, মানে স্টিভকে, মানে ওর ওপর নজর রেখেছিল। তো আব্রাহাম নামে সেই বিজ্ঞানী স্টিভকে বলে, তোমার কাগজপত্র তো সবই 2 নাম্বারই, এর আগেও তুমি 2 নাম্বারই করে আরো অনেক জায়গায় থেকে ভর্তি হওয়ার অ্যাপ্লিকেশন দিয়েছিলে। তো তখন স্টিভ ধরা খেয়ে যায়, কিন্তু সে ভয় না পেয়ে সব সত্যি কথা বলে দেয়। আর আব্রাহাম ওর পটেনশিয়ালিটি দেখে এবং ওর কথা শুনে ইমপ্রেস হয়ে যায় এবং ওকে ভর্তিতে নিয়ে নেয়। কিন্তু ট্রেনিং এ পাশ করতে না পারলে ওকে আবারও বের করে দেওয়া হবে, মানে ওকে একটা চান্স দেওয়া হলো। তো এরপর স্টিভকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। আর এখানে আমরা আর্মিদের সুপারভাইজার এজেন্ট কার্টার এবং কর্নেল ফিলিপকে দেখি। আর তাদের কথায় আমরা বুঝতে পারি নবভর্তিদের মধ্য থেকে বাছাই করে একজনকে বিশেষ একটা এক্সপেরিমেন্টের জন্য সিলেক্ট করা হবে, আর সেই এক্সপেরিমেন্টের দ্বারা তাকে সুপার সোলজার বানানো হবে। আর এদের মধ্যে সবচেয়ে স্ট্রং ক্যান্ডিডেট ছিল হচ্ছে স্টিভ। আর এটা চেক করার জন্য যে স্টিভ কি আসলে যোগ্য কিনা, একটা ডামি গ্রেনেড ওদের সবার সামনে ফেলা হয়। আর সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়, কিন্তু স্টিভ পালিয়ে না গিয়ে গ্রেনেডের উপর দৌড়ে গিয়ে শুয়ে পড়ে। মানে সবাইকে বাঁচাতে সে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য এগিয়ে আসে। আর যুদ্ধতে এবং সুপার সোলজার হিসেবে এমন ত্যাগী মানুষেরই দরকার। আর দ্বিতীয় দিন সবাই যখন দৌড়ে ক্যাম্পে ফিরছিল, তখন সুপারভাইজার পেগি তাদেরকে বলে, তোমাদের মধ্যে যে ওই পতাকা খুলে নিয়ে আসতে পারবে তাকে জিপে করে ক্যাম্পে পৌঁছে দেওয়া হবে, মানে তাকে আর দৌড়ে কষ্ট করে ক্যাম্পে ফিরতে হবে না। তো সবাই গায়ের জোর খাটিয়ে ফ্ল্যাগ পোলের উপরে উঠতে চায়, কিন্তু কেউ পারে না, সবাই ব্যর্থ হয়। আর এরপর আসে মিয়া খালিফার ডাইহার্ড ফ্যান আমাদের স্টিভ রজার্স। ও দৌড়ে এমনিতে অনেক হাঁপিয়ে গিয়েছে, তার উপর ওর স্বাস্থ্যের যে অবস্থা, ও ওদের মতো শক্তি না খাটিয়ে বুদ্ধি খাটায়। আর খোটার নিচ থেকে নাট খুলে প্রথমে সে পোলটা নিচে ফেলে, আর তারপর খুব সহজে পতাকাটা পেরে নিয়ে আসে। আর এভাবে সে বুদ্ধির পরীক্ষায়ও পাশ করে যায় এবং তাকে সুপার সোলজার বানানোর জন্য সিলেক্ট করা হয়। আর এরপর বিজ্ঞানী ডক্টর আব্রাহাম তার সাথে দেখা করে এবং বলে, দেখো, এই এক্সপেরিমেন্ট আমরা অন্য কারোর উপরেও করতে পারতাম, কিন্তু এই সিরাম মানুষকে এত বেশি শক্তিশালী বানাবে যে সে যদি ভালো মনের না হয়, তাহলে সে এই শক্তি অপব্যবহার করবে, সে এগুলো মানুষের ক্ষতির জন্য ব্যবহার করবে। কিন্তু এর বদলে যদি ভালো মনের কোনো দুর্বল মানুষ এই শক্তি পায়, তাহলে সে এই পাওয়ারকে রেসপেক্ট করবে। ডক্টর আরো বলে, আমি যখন জার্মানিতে ছিলাম তখন আমি এই মহাশক্তির সিরাম নিয়ে কাজ করছিলাম। আর তখন হিটলারের হয়ে স্মিথ নামের একজন লোক কাজ করতো, যে আমার এই সিরাম সম্পর্কে জানতে পারে এবং জোর করে আমার কাছ থেকে এই সিরামটি নিয়ে নেয় আর সেটা নিজের উপর প্রয়োগ করে। আর সিরামটি তখন পুরোপুরি তৈরি ছিল না, যে কারণে স্মিথ শক্তিশালী তো হয়ে যায়, কিন্তু এর সাথে তার উপর এর অনেক সাইড ইফেক্ট হয়। আর এজন্যই আমি তোমাকে সিলেক্ট করেছি। আর এরপর আমরা স্মিথকে দেখি যে টেজারেক্টের পাওয়ার ব্যবহার করে অনেক শক্তিশালী হাতিয়ার বানিয়ে ফেলেছে। আর এজন্য সে ডিসাইড করে এখন আর সে হিটলারের হয়ে কাজ করবে না। তাই সে হিটলারের যেসব কর্মী ছিল তার কাছে সবাইকে সে মেরে ফেলে এবং হাইড্রা নামে নতুন একটা টেরোরিস্ট গ্রুপ বানায়। আর এই হাইড্রা নামটা মনে রাখবেন। আর স্মিথ যখন জানতে পারে যে ডক্টর আব্রাহাম ওই সিরামটি পুরোপুরি রেডি করে ফেলেছে, তখন সে তার একজন লোককে পাঠায় সিরামটা আনার জন্য, যে স্মিথের হয়েও কাজ করে আবার ডক্টর আব্রাহামের হয়েও কাজ করে, মানে ইম্পোস্টার বা গুপ্তচর বলা যেতে পারে। তো এরপর আমরা দেখি ডক্টর আব্রাহাম হাওয়ার্ড স্টার্ক, মানে আমাদের টনি স্টার্ক আয়রন ম্যানের বাবা
বাবা তার সাহায্যে স্টিভের উপরও এক্সপেরিমেন্টই করে এবং এর ফলে স্টিভ মিয়া খালিফার ফ্যান থেকে ডাইরেক্ট জনি সিন্সের মতো বডি বিল্ডার হয়ে যায়, মানে অনেক শক্তি চলে আসে তার মধ্যে, মানে এক্সপেরিমেন্টই সফল হয়েছে। আর এই সিরামটি ডক্টর আব্রাহাম এবং টনি স্টার্কের বাবা বিজ্ঞানী হাওয়ার্ড স্টার্ক তারা দুজনে মিলে বানিয়েছে। কিন্তু এক্সপেরিমেন্টটি সফল হওয়ার পর সেখানে স্মিথের পাঠানো সেই গুপ্তচর ল্যাবে একটা বম্ব ব্লাস্ট করে আর ডক্টর আব্রাহামকে গুলি করে একটা সিরাম নিয়ে পালিয়ে যায়। আর ডক্টর আব্রাহাম মারা যাওয়ার আগে স্টিভকে বলে, তুমি এখন সুপার সোলজার, এখন থেকে তোমার মানুষের কল্যাণে কাজ করতে হবে আর ওই সিরামটিকেও তোমাকে উদ্ধার করতে হবে যাতে ওটা স্মিথের হাতে না পড়ে। তো এরপর স্টিভ গুপ্তচরকে ধরার জন্য তার পেছনে লাগে আর লোকটি পালানোর জন্য একটি সাবমেরিন ব্যবহার করতে যায়, কিন্তু স্টিভ গিয়ে তাকে সেখানে ধরে ফেলে। কিন্তু তাকে ধরতে গিয়ে সিরামের কৌটোটা মাটিতে পড়ে ভেঙে যায় আর স্টিভ ওই লোকটিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে সাইনাইডের একটি ক্যাপসুল খেয়ে সুসাইড করে। তো সরকার চেয়েছিল একটা সুপার সোলজারের টিম তৈরি করতে, কিন্তু স্টিভ যেহেতু একা তাই তাকে দিয়ে কোনো অপারেশন করানো হয় না। আর স্টিভের নাম খবরের কাগজে ছাপা হয় যে আমেরিকা এরকম একটা সুপার সোলজার বানিয়েছে, তার এত শক্তি এবং সে জার্মানির একজন গুপ্তচরকে ধরে মেরে ফেলেছে, এজন্য সে অনেক পপুলার হয়ে যায়, মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা বা স্টিভ রজার সে অনেক ফেমাস হয়ে যায়। আর সরকার স্টিভকে যুদ্ধে না পাঠিয়ে তাকে দিয়ে স্টেজ শো করিয়ে টাকা কামাই করা শুরু করে যাতে পরে সেই টাকা মিলিটারিতে খরচ করতে পারে। কিন্তু স্টিভ এসব কিছুতে বিরক্ত হয়ে পড়ে আর একদিন সে জানতে পারে যে তার বন্ধু বাকিকে জার্মান সৈন্যরা বন্দী করে রেখেছে। তো সে সিদ্ধান্ত নেয় যে সে একাই বাকিকে বাঁচাতে যাবে আর তারপর সুপারভাইজার পেগের সাহায্যে সে ওই জায়গাতে চলে যায় যেখানে বাকি সহ আরো সৈন্যদের আটকে রাখা হয়েছে। আর এই জায়গাতেই কিন্তু স্মিথ টেজারেক্টের পাওয়ার দিয়ে আধুনিক হাতিয়ার প্রস্তুত করছে। তো স্টিভ খুব কৌশলে তাদের ক্যাম্পে প্রবেশ করে আর সামনে যে কয়টাকে পায় সবাইকে মেরে বন্দী থাকা আমেরিকান সৈন্যদের বের করে আনে। আর তখন ওরা সব সৈন্যরা মিলে ওদেরই অ্যাডভান্স হাতিয়ার দিয়ে ওদের পুরো ক্যাম্প তছনছ করে দেয়। আর স্টিভ বাকিকেও খুঁজে পায়, কিন্তু তখনই সেখানে স্মিথ চলে আসে আর সে মুখোশ খুলে তার আসল চেহারা দেখায়। আর এরকম চেহারার জন্য তাকে সবাই রেড স্কাল বলতো। তো এখন তাদের মধ্যে ফাইট শুরু হয় আর স্মিথ ক্যাপ্টেনের সাথে পারবে না দেখে ক্যাম্পে টাইম বম্ব সেট করে পালিয়ে যায়। আর ক্যাপ্টেন মানে স্টিভ বাকিকে বাঁচাতে গিয়ে সে নিজে ব্লাস্টের শিকার হয়, কিন্তু এরপর কি হয় সেটা আমাদের দেখানো হয় না। আর ওদিকে আমরা পেগিকে দেখি যে স্টিভের জন্য অনেক চিন্তিত, মানে হ্যান্ডসাম পোলা দেখে প্রেমে টেমে পড়ছে হয়তো। যাই হোক, অ্যাকচুয়ালি স্টিভ যাদের বাঁচাতে গিয়েছিল তারা সবাই ক্যাম্পে ফিরে এসেছে, কিন্তু স্টিভ এখনো আসেনি আর রেস্কিউ জাহাজ গিয়েও তাকে খুঁজে পায়নি, এজন্য মূলত পেগি অনেক চিন্তিত। কিন্তু একটু পরেই দেখা যায় স্টিভ বাকি এবং আরো কিছু সৈন্যরা জার্মানের তৈরি আধুনিক ট্যাঙ্ক এবং বন্দুক লুটে ফিরে আসছে। আর স্টিভের এই সাহসিকতায় সবাই তাকে অনেক বাহবা দেয় এবং সবাই তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে ডাকা শুরু করে। আর এখান থেকে মূলত ক্যাপ্টেন আমেরিকা নামে নতুন একটা সুপার হিরোর জন্ম হয়। তো এরপর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে এবার স্মিথকে শেষ করবে আর এর জন্য সে বাকি সহ আরো কয়েকজন সোলজারদের নিয়ে একটা টিম বানায় যাতে সে স্মিথের আর্মিদের সাথে লড়তে পারে। আর তারপর পেগি আর ক্যাপ্টেন যায় হচ্ছে হাওয়ার্ড স্টার্কের কাছে আর স্টার্ক তাকে ভাইব্রেনিয়ামের তৈরি একটা বিশেষ শিল্ড উপহার দেয় যেটা বোমা এবং বুলেট প্রুফ, মানে টোটালি আনব্রেকেবল। আর এই ভাইব্রেনিয়াম একমাত্র পাওয়া যায় হচ্ছে ব্ল্যাক প্যান্থারের রাজ্য ওয়াকান্ডাতে। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন তার টিম নিয়ে মিশনের উদ্দেশ্যে বের হয় আর স্মিথের তৈরি গোপন এজেন্সি হাইড্রার সকল বেস ক্যাম্প এবং কর্মসংস্থান ধ্বংস করে দেয়। আর শেষে তারা স্মিথের যে একজন পার্সোনাল বিজ্ঞানী অ্যাসিস্ট্যান্ট ছিল আর্মিন জোলা, তাকে ধরার জন্য চলন্ত ট্রেনে হামলা করে আর সে আর্মিন জোলাকে ধরেও ফেলে, কিন্তু মারামারি করার সময় তার বন্ধু বাকি নিচে পড়ে যায় আর ক্যাপ্টেন চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। আর এরপর জোলাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে স্মিথের পরবর্তী প্ল্যান সম্পর্কে জানা যায়। আর স্মিথের প্ল্যান হচ্ছে সে বিশ্বের বিভিন্ন প্রান্তে বোম ব্লাস্ট করবে এবং সবার আগে সে আমেরিকার উপর হামলা করবে। আর এটা শোনার পর ক্যাপ্টেন আমেরিকা তার টিম নিয়ে হাইড্রার হেডকোয়ার্টারে হামলা করতে যায়, কিন্তু একটু পর হাইড্রার আর্মিরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং বাধ্য হয়ে তাকে সারেন্ডার করতে হয়। আর তারপর হাইড্রার আর্মিরা ক্যাপ্টেনকে ধরে স্মিথের কাছে নিয়ে যায় আর স্মিথ যখন ক্যাপ্টেনকে গুলি করে মেরেই ফেলবে তখনই সেখানে ইউএস আর্মি চলে আসে এবং ক্যাপ্টেনকে তারা বাঁচিয়ে নেয়। আর স্মিথ তখন বুঝতে পারে যে সে একা ওদের সামনে টিকতে পারবে না, এজন্য সে একটা প্লেন নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু প্লেন টেক অফ করার আগেই ক্যাপ্টেনও প্লেনে উঠতে পারে। আর এটা একটা সুপার কার্গো প্লেন ছিল। তো সে প্লেনে উঠে দেখে এখানে অনেকগুলো নিউক্লিয়ার মিসাইল আর কোনটা কোন এরিয়াতে ফেলবে সেটার নামও লেখা, যেমন নিউ ইয়র্ক, শিকাগো। তো ক্যাপ্টেনের এসব দেখে আর বুঝতে বাকি থাকে না যে কি হতে চলেছে। সে হায়দ্রাবাদ স্মিথের গার্ডসদের সাথে লড়ে স্মিথের কাছে পৌঁছে যায় আর স্মিথের সাথে ফাইট করার সময় সে তার ভাইব্রেনিয়ামের শিল্ডটি স্মিথের দিকে ছুড়ে মারে, কিন্তু স্মিথের গায়ে না লেগে শিল্ডটি টেজারেক্ট যে মেশিনের মধ্যে রাখা ছিল ওটার মধ্যে গিয়ে লাগে আর টেজারেক্ট বাইরে বেরিয়ে আসে। আর স্মিথ টেজারেক্ট হাতে নিলে সে ওটার পাওয়ারে অন্য একটা জায়গায় টেলিপোর্ট হয়ে যায়, কিন্তু সে এখনো মরেনি। ও মহাকাশে বর্মির নামে একটা প্ল্যানেটে চলে গিয়েছে আর এই বর্মির প্ল্যানেটও খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, স্মিথ চলে যাওয়ার সাথে সাথে টেজারেক্ট প্লেন ফুটো হয়ে নিচে পড়ে যায় আর প্লেন অটো পাইলটে চলছিল, তাই ক্যাপ্টেন গিয়ে প্লেনের কন্ট্রোল নেয়। আর তখন হেডকোয়ার্টার থেকে পেগি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে আর বলে প্লেন শহরে নিয়ে আসতে, কিন্তু ক্যাপ্টেন তাকে বলে প্লেনটি শহরে নেওয়া যাবে না, প্লেনের মধ্যে অনেকগুলো নিউক্লিয়ার মিসাইল রয়েছে, এগুলো বিস্ফোরিত হলে পুরো শহর শেষ হয়ে যাবে। সে সিদ্ধান্ত নেয় সে প্লেনটিকে সমুদ্র বা নির্জন কোনো জায়গায় গিয়ে ল্যান্ড করাবে আর এতে সে মারাও যেতে পারে। আর এটা বুঝতে পেরে পেগি তাকে বলে তুমি আমার সাথে ডান্স করার প্রমিস করেছিলে, মনে আছে? ক্যাপ্টেন বলে হ্যাঁ, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। আর আমরা বুঝতে পারি ওরা দুজন দুজনকে পছন্দ করতো বা ভালোবাসতো। তো তারপর ক্যাপ্টেন প্লেনটিকে নিয়ে অ্যান্টার্কটিকায় ক্র্যাশ করায় আর প্লেনটি ক্যাপ্টেন আমেরিকার সহ বরফের
মধ্যে ডুবে যায়। আর রেস্কিউ টিম এসে টেজারেক্ট পেলেও তারা স্টিভ বা ক্যাপ্টেনকে আর খুঁজে পায় না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর 70 বছর পর তারা ক্যাপ্টেনকে সেই ক্র্যাশ করা প্লেন থেকে উদ্ধার করে। আর এই সিনটাই কিন্তু আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো ক্যাপ্টেন সুপার সোলজার হওয়ার ফলে সে এত বছর বরফে থাকার পরও মরেনি, উপরন্তু তার বডি ফিটনেস তেমনই রয়েছে, মানে তার বয়স আর বাড়েনি। আর স্টিভের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে না যে সে এখানে কিভাবে আসলো, আর সে গার্ডসদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপর যখন সে বাইরে আসে তখন সে টোটালি শকড হয়ে যায়। সে দেখে এটা 2011 সাল এবং পৃথিবী অনেক উন্নতি করেছে এবং পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছে। আর তখন তার সামনে আসে শিল্ডের এজেন্ট নিক ফিউরি। আর নিক ফিউরি তাকে সাথে নিয়ে যায় এবং সবকিছু খুলে বলে তাকে যে বর্তমানে দুনিয়া কেমন এবং তার সাথে কি হয়েছিল সবকিছু মনে করিয়ে দেয়। আর সেই সাথে বলে পৃথিবীতে শুধু তুমি একাই সুপার হিরো নও, আরো অনেক সুপার হিরো রয়েছে এবং তোমাকে তাদের সাথে মিলে দুনিয়া বাঁচাতে হবে। মানে সে ক্যাপ্টেনকেও তাদের টিমে নিয়ে নেয়। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়। আর লাস্টে আমাদেরকে মার্বেলের সবগুলো সুপার হিরো মুভির সিন দেখানো হয়, যেগুলো মার্বেলের মেন সিনেমার অরিজিনাল সিন ছিল। মানে মার্বেল শালারা মাস্টার মাইন্ড। এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2011 সালে, কিন্তু এই সিনেমাটি রিলিজ দেওয়ার আগে ওরা আরো 8-10টা সিনেমা বানিয়ে রেখেছিল। মানে ওরা আগামী 10-15 বছরে কি করবে এটার পরিকল্পনা আগে থেকে করে রাখে। শালারা একটা মাল ভাই, সিরিয়াসলি। এই জন্য হয়তো ওদের সিনেমা 8-10 হাজার কোটি টাকা কালেকশন করে বক্স অফিসে। মানে এখন আমরা যে সিনেমাটা দেখলাম এটা বক্স অফিসে আয় করেছিল হচ্ছে 4060 কোটি টাকা। আর এর আগে যে আমরা আয়রন ম্যান দেখেছিলাম সেটা আয় করেছিল 6500 কোটি টাকা, ভাবতে পারো। আর এরপরে যে ওরা সবগুলো সুপার হিরোদের এক জায়গায় করে সিনেমা বানিয়েছিল সেগুলোর বক্স অফিস আয় $1 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এমনকি দুনিয়ার সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার মধ্যে অলওয়েজ 3-4টা খালি মার্বেলেরই থাকে। তো যাই হোক, এই সিনেমাটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।